গল্পগুলো এত সহজ সরল, একেবারে জীবনের গল্প, গ্রামের গল্প, মফস্বলের গল্প, জেলা পর্যায়ে তরুণ তরুণীদের গল্প। এই গল্পগুলো এখানে বলার, আপনাদের সামনে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, এই গল্পগুলো যেন আপনাদেরকে অনুপ্রাণিত করে, নতুন করে স্বপ্ন দেখায়, আপনাদেরকে ভাবায় যে ওনারা পারলে আমি কেন পারবো না। মূলত এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের এই আয়োজন। এবং পাশাপাশি আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে ওনাদেরকে পরিচিত করা সারা বাংলাদেশের সাথে, সারা পৃথিবীর সাথে, এবং একই সঙ্গে ওনাদের প্রমোট করা, ওনাদের প্রোডাক্ট সার্ভিস যে ব্যবসাগুলো করছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরা, তাদেরকে উৎসাহিত করা। এবং যারা উদ্যোক্তা হচ্ছেন নতুন নতুন করে, তারাও যখন একটু নিজের বলার মতো একটা গল্পের পথে হাঁটতে থাকবেন, তখন আপনাদেরকে এনে আমরা এরকম গল্প শুনিয়ে সারা পৃথিবীর সামনে আপনাদেরকে পোর্ট্রেট করব। তো আজকে আমাদের সামনে এসেছেন দুজন আমাদের অতিথি। একজন হচ্ছেন সুমি ইমরান, উনি যশোর থেকে এসেছেন, এবং আমাদের সঙ্গে আছেন নাজমুল হোসেন, উনি খুলনা থেকে এসেছেন। দুজনেরই গল্প শুনবো। দুজনের গল্পের মধ্যে অনেক কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, যে গল্পগুলো আসলে কেউ শুনতে চায় না। সবাই সফলতার, বড় বড় সফলতার গল্প শুনতে চায়, কিন্তু এরকম জেলা পর্যায়ে, মফস্বলের, গ্রাম পর্যায়ে আমাদের যে ছেলেমেয়েরা ঘুরে দাঁড়াচ্ছে, তাদের গল্প বলার জন্যই কিন্তু এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জন্ম। সো এই নিজের বলার মতো গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। ঘুরে দাঁড়ানোর গল্প নামে ইউটিভি লাইভে অনুষ্ঠানটা আমরা প্রতিনিয়ত সম্প্রচার করে থাকি আপনাদের জন্য, আপনাদের এগিয়ে যাওয়ার জন্য, আপনাদের মনের মধ্যে একটা ভাবনা তৈরি করার জন্য। সো আমি প্রথমেই সুমি ইমরানের কাছে যেতে চাই। পায়ে হেঁটে, রিক্সায় না চড়ে বা ভ্যানে না চড়ে টাকা জমিয়েছেন, এই জায়গাটা আমাকে খুব টাচ করেছে। মানে আসলে বড় হতে গেলে ছোট ছোট জিনিসগুলো অনেক সময় অনেক বড় উদাহরণ হয়ে দাঁড়ায়। যে সেখান থেকে 2240 টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করে এখন আলহামদুলিল্লাহ মাসে লাখ টাকা সেল করছেন। কিভাবে শুরু হলো এটার যাত্রা, এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আপনাকে কতটা সাহায্য করলো আজকের এই জায়গায় আসার জন্য? আমি প্রথমে বলবো, আমার উদ্যোক্তা হওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি পড়াশোনা করছিলাম, পড়াশোনা করার পরে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ভালো জব করব। তো সেই অনুযায়ী আমি পড়াশোনা করতাম যে একটা ভালো সার্টিফিকেট হবে, একটা ওজনের সার্টিফিকেট থাকলে আমার একটা ভালো জব হবে। তো আমার বিয়ের পরেও আমি পড়াশোনাটা চালিয়ে যাই শুধু একটা জবের আশায়, পাশাপাশি শিক্ষিত প্লাস জব হবে। তো একটা পর্যায়ে কিবরিয়া ইমরান, সবাই ওনাকে চেনেন হয়তো। হ্যাঁ, আপনার হাজবেন্ড। হ্যাঁ, তো উনি আমাকে এই ফাউন্ডেশন সম্পর্কে বলতে থাকেন যে তুমি হচ্ছে চাকরি, বাইরে গিয়ে চাকরি করবা, এটা হচ্ছে না করে তুমি ঘরে বসে কিছু করো। তো আমি বললাম যে এইভাবে ব্যাপার হয় নাকি। তো তারপরেও সে আমাকে রেজিস্ট্রেশন করায় দেয়, মানে আমার ফোন থেকে নিজে রেজিস্ট্রেশন করায় দেয় 15তম ব্যাচে। রেজিস্ট্রেশন করানোর পরে আমি বিরক্ত হয়ে যাই, কেন তুমি রেজিস্ট্রেশন করাইছো, আমি তো, তুমি তোমার ভালো লাগছে তুমি করো। তো পরে সে বলে যে না, তুমি দেখো আমি করে দিয়েছি, তুমি এখন ওখানে যাও, গিয়ে রেজিস্ট্রেশন করার পরে ওখানে দেখবা যে সেশন আছে, স্যারের ভিডিওগুলো দেখবা, মানুষের গল্পগুলো শোনো। তো আমি ওইখান থেকে, আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তারপরে দেখি যে না ও, তারপর আরেকটা বিষয় ছিল যে প্রচুর কাজ করতো গ্রুপের জন্য। তো গ্রুপে আমি একেতে রেজিস্ট্রেশন করাইছে, সেটার পর একটা রাখছিল। তারপরে হচ্ছে প্রচুর সময় দিচ্ছে, আমাকে সময় দিচ্ছে না। আমার ওইটা হচ্ছে যে আমাকে সময় দিচ্ছে না, হয়তো গ্রুপে বেশি সময় দিচ্ছে। তো রাত জেগে জেগে প্রচুর কন্টেন্ট লিখতো, এটা সেটা মিট আপ করে বেড়াইতো। তো আমার ওই কাছে এটা খারাপ লাগতো। তো আমি ওকে প্রচুর বোঝাইছি, রাগ করছি, ঝগড়া করছি, বোঝাইছি, সব রকম চেষ্টা করছি, কিন্তু সে গ্রুপের প্রতি প্রচুর ভালোবাসা, এটা বলে বোঝানো যাবে না, আসলে অনেক ভালোবাসা ছিল তার। তো দেখছি তাকে যখন বদলানো যাচ্ছে না, তো আমি নিজে বদলাই, তার মতো হয়ে যাই। সে আমার মতো হচ্ছে না, আমি তার মতো হয়ে যাই। তো দেখলাম যে তাহলে না, আমি সে যেটা বলছে সেটাই করি। তো তার সাথে সাথে আমিও শুরু করলাম, সেশনে যুক্ত হলাম, সেশন শুনতে লাগলাম। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু করে। সেশন যেগুলো বলছি এগুলো তো আসলেই ভাবার বিষয়। আপনার যে প্রত্যেকটা সেশনের পেছনে অনেক গুরুত্বপূর্ণ কিছু হেডলাইন থাকে, যেগুলো ধারণ করার অনেক কিছু আছে। তো আমি ওইখান থেকে ভালো লাগা কাজ করে আমি রেগুলার হয়ে যাই, যে যশোরের পাশাপাশি আমি বিভিন্ন জেলার সেশন চর্চা ক্লাসে যাই। আমার ভালো লাগা কাজ করে, আমি আপনার ইউটিউব লাইভ দেখি, আপনার সেশন দেখি, মানুষের গল্প জীবনী, যে গল্প জীবনের গল্পগুলো লেখে,
ওইগুলা পড়ি। তো আমার ওখান থেকে ভালো লেগে যায়, তারপরে আমি সেশন চর্চা নিয়মিত হয়ে যায় যে না আমি কিছু করব, চাকরি করব না, আমি চাকরি দিব। আপনার এই সেশনটা আমার খুবই ভালো লেগেছিল, যে চাকরি করার পেছনে আমি যে ছুটছি, এটা তো আমার সামনে একটা স্বপ্ন যে আমি চাকরি করব। আমি তো অন্যের স্বপ্ন পূরণ করছি, চাকরি করে অন্যের কাজ করে অন্যের স্বপ্ন পূরণ করছি, আমি নিজের স্বপ্ন পূরণ করছি না। তো আমি আমার স্বপ্ন পূরণ করব, আমি কিছু করব এবং অন্যকে আমি চাকরি দিব। তো সেইখান থেকে আমি হচ্ছে সেশন চর্চা ক্লাস করতে থাকি। তখন আমার হচ্ছে প্রেগনেন্সি টাইম ছিল। তো ওই সময়টা আমি শুরু করেছিলাম যে ভালোভাবে একদম, যেহেতু আমি পড়াশোনা করেছি, আমার মাথায় ওটা ছিল যে কোনো কিছু করতে গেলে একদম প্রপারলি সবকিছু শিখে বুঝে যদি আমি যাই, তাহলে সেখানে আমার মানে হার সংখ্যাটা খুবই কম থাকবে। তো সেখান থেকে আমি চেষ্টা করি যে রেগুলার ভাবে আমি ক্লাসগুলো করি। তারপরে হচ্ছে আমার এক সময় সিজারিয়ান বাবু হয়। তো ওই সময়টা আসলে আমার খুবই খারাপ একটা সময় ছিল, খুবই খারাপ। আমি অনেক অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার পরে আমার হাজবেন্ড আমাকে সময় দিত, ঠিকঠাক মতো কাজ করতে পারতো না, অফিসে যাইতে পারতো না। তো ওই সময়টা আসলেই খুবই দুঃখজনক। একটা ঈদের সময় ছিল, আমার একটা ছেলে বাবু আছে, ছেলে বাবুর জন্য হচ্ছে ঈদের সময় কাপড় কিনতে পারিনি। তো ওই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল। আমার দিকে তাকিয়ে বলছে তোমার কিছু লাগবে? তো বললাম যে না, কিছু লাগবে না। তো বলছে যে তাহলে ছেলের জন্য তো কাপড় কিনতে হবে। তো আমার পাশে কিন্তু অনেকেই ছিল, আমার চারিপাশে কত আপন মানুষ, কিন্তু সেই সময়টা আমি সবাইকে দেখেছি যে না, টাকার একটা সমস্যা থাকলে কিন্তু সবাই একটু দূরে হয়ে যায়, সবার দূরত্বটা একটু দূরে, সবাই আপন না। তারপরে দেখলাম যে না, আমি হচ্ছে কিছু করব। আমি তো সেশন চর্চা ক্লাস আপনার থেকে শিখেছি, আমি তো ওটা চেষ্টা করেছিলাম যে আমি কিছুদিন পরে শুরু করব। তখন আমার মাথায় আসে ওটা যে না, আমি কিছুদিন পরে না, আমি যত দ্রুত সম্ভব ওটা শুরু করব এবং আমি টাকা ইনকাম করব, অনেক টাকা ইনকাম করব। শুধু টাকা ইনকাম করব না, অনেক টাকা ইনকাম করব। এবং এই যে সম্পর্কগুলো যে দূরত্ব চলে যায় টাকার জন্য, এই সম্পর্কগুলোকে দেখিয়ে দিব যে আমার কাছে টাকা আছে, তোমরা কতটা কাছে আসতে পারো। তো ওইখান থেকে আমি হচ্ছে আমার বাবু হওয়ার পরে, ওটা আমার খুব একটা বাজে ঈদ ছিল। বাবু হওয়ার পরে আমি হচ্ছে বাবু যখন আমি কনসেপ্ট করি, তখন থেকে আপনার এই সেশন চর্চা ক্লাসে আমি শুনি আর একটু একটু করে সঞ্চয় করি, যে আমার নিজের জন্য নিজে যদি কিছু করতে হয়, নিজের জন্য নিজে সঞ্চয় করতে হবে। তো নিজের স্বপ্ন পূরণ করতে গেলে নিজের সঞ্চয় করতে হবে। আমি আমার বাবুর জন্য পুরো খরচের টাকাটা নিজের সঞ্চয় করে, মানে একটু একটু করে সঞ্চয় করেছিলাম। তারপরে হচ্ছে আমার শুরু হয় যখন আমি দেখলাম যে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, কোনো কিছুই সহজ না আমার জন্য, যেহেতু আমার মা নাই। আমাকে সিজার করার পরে যখন বাবুকে আমার বুকের পরে দিয়ে গেল, মানে কেবিনে নিয়ে এসে বাবুকে আমি নিলাম, সারা রাত বাবু আমার কাছে ছিল, আমি কারোর কাছে দিই নাই, আমি বসেছিলাম এইভাবে দিয়ে, আমি বেডে এভাবে বসে আছি আর নিজেকে বোঝাচ্ছিলাম যে কতটা কষ্ট তুমি সহ্য করতে পারো। তুমি কষ্ট যদি সহ্য করতে পারোই, তাহলেই তুমি সফল হতে পারবে। তুমি যে পথে যেতে চাচ্ছ সে পথটা অনেক কঠিন এবং তোমাকে সফল হতেই হবে। তোমাকে সফল হবার, তার জন্যই আমি তোমাকে এই পথে নিয়ে যাব। তো তার জন্য তোমাকে কষ্ট সহ্য করতে হবে। ইনফ্যাক্ট তোমাকে এখন থেকেই তোমার ধৈর্যটা কতটা সেটা পরীক্ষা দিতে হবে। তো আমি প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর কষ্ট হয়েছে ওই রাতে আমার, কিন্তু আমি কোনো শব্দ করিনি মুখ দিয়ে, সহ্য করছি। যে চুপচাপ যদি সহ্য করা যায়, তাহলে সেই কষ্টটা, ধৈর্য ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি সেটা চেষ্টা করেছিলাম, নিজেকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে সহ্য করেছি, নিজেকে নিজে কষ্ট দিয়ে নিজের ধৈর্যটা পরীক্ষা করেছি। তারপরে আমি দেখলাম যে বাবু যখন একটু বড় হচ্ছে, তখন হচ্ছে আমার কাছের মানুষগুলা বাবু হওয়ার পরে আমার নিজের একটা যত্ন, আমার নিজের যত্ন, পাশাপাশি বাবুর যত্ন, এই যত্নগুলো নেওয়ার মতো আমার পাশে কেউ নাই। যেহেতু মা নাই, তো এই জিনিসটা করার জন্য কেউ নাই। তো আমি নিজেই করতাম সবকিছু। 6 দিনে রান্না করছি কেবিন থেকে, মানে ক্লিনিক থেকে 6 দিন আসছি, তারপরের দিন থেকেই রান্না করছি। আর 15 দিন থেকে প্রপারলি একদম পুরো সংসার করছি। টিউবওয়েল চাপছি, টিউবওয়েল চাপ বলে টিউবওয়েল চাপা যাবে না, এটা সেটা আমি কিছু মানিনি, আমি সবকিছু করছি। আর কষ্ট দিয়েছি নিজেকে যে তোমাকে কঠিন থেকে কঠিনতম হতে হবে। করার পরে কিন্তু আমি কবে শুরু করলেন? তারপরে যখন আমি আমার ওই যে 2 মাস সিজারের বয়স, তখন আমি শুরু করে দিয়েছি। কি নিয়ে শুরু করলেন? তখন আমার বাইরে যাওয়ার অবস্থা ছিল না, অসুস্থ ছিলাম। তো আমি অনলাইন থেকে কিছু, আমাদের এই ফাউন্ডেশন থেকেই, তখন একটা ভালো পরিচিতি এসে গিয়েছিল, আমার ভালো ভাই বোনদের সাথে সম্পর্ক এসে গিয়েছিল। তো আমি ভাইয়াকে বললাম যে আমাকে কিছু 3 পিস দেন, আমি হচ্ছে সেল করবো। তো ভাই বললো ঠিক আছে আপু, আপনি মাল দেখে তারপরে টাকাটা মানে ক্যাশ অন ডেলিভারিতে নেন।
আমি ক্যাশ অন ডেলিভারি লাগবে না, একটা বিশ্বস্ত অর্জন হয়ে গিয়েছিল আমার ফাউন্ডেশনের প্রতি। তো আমার ক্যাশ অন ডেলিভারি লাগবে না, আমি টাকা অগ্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে ওই শুরুটা আমার ওখান থেকে, ওটা আমি শুরু করি। অনেক বাজে কথা শুনতে হয়েছে, 3 পিস নিয়ে আসছি। শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি শাশুড়ি আমাকে সাপোর্ট করছিল, কিন্তু প্রত্যেকটা প্রতিবেশী যে বউগুলো ছিল তারা প্রতিনিয়তই তাদের হিতকর যেই কথাগুলো বলতো সেটা আমার শাশুড়ি মানে ইফেক্ট করতো। সে আমাকে এক পর্যায়ে বললো যে না, এসব করা যাবে না, তোমার করার দরকার নাই। না দরকার নাই, এগুলা দরকার নাই, এগুলো হবে না, এগুলাতে মান সম্মান চলে যায়, এটা সেটা। তো মানুষ বাজে কথা বলা তো কেউ থামায় না, বাজে কথা বলতেই থাকে। আর আমি বলতাম যে বাজে কথা বলবে, এটা আমি তো জানি, ফাউন্ডেশন থেকে আমি শিখছি যে বাজে কথা বলবে, সেগুলোর সম্মুখীন আমাকে হতে হবে। তারপর আমি বলেছি যে এটা যে বলবে সেটা তার তার চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা সেটা না। আমার চিন্তা ভাবনা এগিয়ে যাব, আর তাকে আমি আমার কাজের মাধ্যমে যাব, কাজের মাধ্যমে আমি জবাব দিতে থাকি। আস্তে আস্তে আমি আমার প্রোডাক্ট বাড়ি থেকে আমি দেখি যে কি করা যায়, কোনটা করলে হচ্ছে আমার 3 পিস অনেকেই কাজ করে। তো 3 পিস নিয়ে কাজ করলে আমি আমার কয়টা কাস্টমার পাবো? আর যেহেতু আমি অন্যের থেকে 3 পিস আনতেছি, আমার তো এটাও বেশি প্রফিট থাকছে না। তো সেটা আমি করি যে আমি কি আমার নিজে থেকে কি করা যায়, যে এটা আমার প্রফিট থাকবে, আমি নিজে কাজ করব। ঘরে বসে থেকে শুধু অনলাইনে যে 3 পিস নিয়ে বসে থাকলাম, এটা নিয়ে তো আমার কাজ হচ্ছে না। আমি কাজ করব, পরিশ্রম করব, যেটার জন্য আমি নিজেকে তৈরি করেছি সেটা আমাকে করে দেখাতে হবে। তো আমি আস্তে আস্তে শুরু করি যে কোনটা ইউনিক আইটেম আছে, কোনটার প্রতি চাহিদা আছে কাস্টমারের। তো আমি ভুঁড়ির কাজটা করি, এইটুকু ভুঁড়ি। তারপরে হাঁসটা খুবই চলে, যেটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় খুবই কম রেটে, এবং আমি সেটা বাইরে যখন দিই তখন ওটার দাম দ্বিগুণ হয়ে যায়। তো ওটা আমি করার পরে দেখলাম যে প্রচুর বাজে মন্তব্য আসে, যে ওর টাকার অভাব, হাজবেন্ডের টাকার অভাব নাই, গন্ধ ভুঁড়ি পরিষ্কার করতেছে, দেখো কিছু টাকার জন্য কয় টাকা হবে এতে। তারপরে হচ্ছে বলতো যে হাঁস পরিষ্কার করা কোনো মানে ওটা কোনো কষ্টসাধ্য বিষয়, হাঁস তো খাই না মানুষ পরিষ্কার করার ভয়, কষ্টসাধ্য একটা বিষয়। তো আমি সেগুলো সব করার পরে দেখলাম যে না, আমার ভালো চাহিদা আসতেছে, আমার দিনে 20 কেজি, 25 কেজি, 30 কেজি ভুঁড়ির অর্ডার আসতে থাকে। তো তখন আমি বলি যে ওর কথায় আমার কি যায় আসে, আমি কাজ করবো, আমার সময় নাই ওর কথা শোনার, ওর কাজ নাই, ও করুক, ওর কথা লোকে বলবে, আমার কাজ আছে, আমি ওর কথা শোনার সময় নেই, আমি আমার কাজ করি। তো কাজ করতে থাকলাম, আর এদিকে ফাউন্ডেশনে নিজের পরিচিতি বাড়াতে থাকলাম। ফাউন্ডেশনের পরিচিতি না বাড়ালে আমার অনলাইনে টিকে থাকাটা টাফের হয়ে যাবে। আজকে পরিচিতি আরো বেড়ে গেল। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। তো তারপরে হচ্ছে আমি ওখান থেকে শুরু করলাম, আর ফাউন্ডেশনেই পোস্ট করতাম, আর আমার আইডিতে, নিজ আইডিতে, আর কোথাও না, শুধু পোস্ট করতাম যে আমার হচ্ছে মানে যেই অর্ডারটা আসতো আমি শুধু সেটা পোস্ট করতাম, যে আমার এত কেজি এটার অর্ডার, এত কেজি ওইটার অর্ডার, ভুঁড়ির অর্ডার আসছে, হাঁসের অর্ডার আসছে, চুই ঝাল নিয়ে কাজ করছি, চুই ঝালের অর্ডার আসছে, সেটা শুধু আমি এরকম লিখে দিতাম যে এটা এই পরিমাণ অর্ডার আসছে। সেটা দেখেই আমাকে আরো বেশি অর্ডার চলে আসতো। তো আমার প্রচুর ভালো লাগে কাজ করে। একটা পর্যায়ে এত পরিমাণের খারাপ কথা আসতে থাকে, মানে আসলে অনেক দুঃখজনক। মানুষের চিন্তা ভাবনা কতটা ন্যূনতম হলে এত বাজে বাজে কথা মানুষকে বলতে পারে, যে আমি কিছু করছি না, তাকে হেল্প করছি না, তাকে টাকা দিতে হচ্ছে না, কিচ্ছু না, তারপর আমি তাকে বাজে কথা বলে যাতে সে কিছু না করতে পারে, আমি তাই জন্য তাকে থামিয়ে দিচ্ছি। মানুষের চিন্তা ভাবনা এটাই। তো তখন আমি দেখলাম যে আমার বাড়ি থেকে প্রচুর চাপ দিচ্ছে, এটা করা যাবে না, এমনি সময় যেটা করা যেত এখন মোটেও করা যাবে না, টোটালি বাসায় আনা যাবে না, সেটা বাসায় না আনলে আমি তো করতে পারবো না সেটা। তো আমি চিন্তা করতাম যে হচ্ছে কখন সবাই ঘুমাবে, আমি এনে বাসার বাইরে এক জায়গায় রেখে দিতাম, চুরি করে রেখে দিতাম, গাছে টাছে ঝুলে রাখতাম, নিচে রাখলে হচ্ছে কুকুরগুলো রেখে নিবে, গাছে ঝুলে রাখতাম, রেখে তারপর হচ্ছে চুরি করে যখন ঘুমায় পড়তো তখন ওই রাত 1টা-2টার সময় গিয়ে আমি ওটা পরিষ্কার করতাম। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। তারপর হচ্ছে গরম পানি করতে হবে, বারবার ওটা ধুতে হবে, তারপরে লাইটের ব্যবস্থা থাকতে হবে, সব রকম একটা ব্যবস্থা। এখন আমার প্রোডাক্ট আছে হচ্ছে আমি হোমমেড খাবার নিয়ে কাজ করছি, যেটা চুই ঝালের গরুর মাংস মেলাতে। হ্যাঁ, চুই ঝাল গরুর মাংস মেলাতে আমি প্রায় 60,000 টাকা সেল করছি। যে কিছুদিন আগে 6ষ্ঠ উদ্যোক্তা সম্মেলন হয়েছে, প্রচুর পরিমাণে চলছে। হ্যাঁ, গত বছর আমি হচ্ছে স্টল নিয়েছিলাম 64 জেলার খাদ্য ও পণ্য মেলাতে। তখন আপনি বলেছিলেন যে একটা কথা আপনি বলতেন যে আপনার যদি আইডিয়া প্রথমটা এর যদি নষ্ট হয়ে যায়, বিটা আপনি সবসময় রেডি রাখতেন, বিটা নষ্ট হলে সিটা রেডি রাখতেন।
তো আমি হচ্ছে ওই সময় কিন্তু প্রপারলি কোনো আমার আইডিয়া ছিল না যে মেলাটা কেমন হবে, কি করতে হবে। আমি 5 কেজি ভুড়ি রান্না করে নিয়ে আসছিলাম, মানে ওটা হচ্ছে কোনো রকম করে নিয়ে এসে এখানে আবার ধরো রান্না করতে হবে, ওইভাবে করে নিয়ে আসছি। করে নিয়ে আসার পরে দেখলাম যে না, প্রথম দিনই আমার 2 ঘন্টার মধ্যে সেল হয়ে গেছে সব পুরোটাই। শেষ। তো আবার চুই ঝাল নিয়ে আসছিলাম আমি, চুই ঝালটাও সেল। তো আমি চিন্তা করলাম যে এখন আমার 2টা দিন মেলা আছে, তো আমাকে কিছু করতে হবে, যেটা আমার প্রথম এ প্ল্যান শেষ, আমার বি প্ল্যান নিয়ে কাজে লাগতে হবে। বি প্ল্যান নিয়ে তখন আমি কাজে লাগি, আমি হচ্ছে এখান থেকে গরুর মাংস কিনি এবং গরুর মাংসটা এখানে রান্না করে চুই ঝাল ছিল কিছু, আমি যেটা বিক্রি করার জন্য রেখেছিলাম, সেটা আমি দেখলাম যে না, আমি কাজে লাগাবো, আমার রান্না করা চুই ঝালে গরুর মাংসটা খুব চলে। তো সেটা আমি করলাম, পরপর 2 দিন ওটা আলহামদুলিল্লাহ ওটাই সেল করলাম। আলহামদুলিল্লাহ। তো আমি শুনলাম আপনি এখন মাসে প্রায় লক্ষাধিক টাকা সেল করেন, এবং আপনি নিজেই বলছিলেন যে আপনি পুরোপুরি ফাউন্ডেশন থেকে উদ্যোক্তা হয়েছেন, জি। এবং আপনি জামাইয়ের প্রতি খুবই বিরক্ত ছিলেন, তার সে এখানে এত সময় দেয় কেন, এখন আপনি তো নিজেই সেটা প্রেমে পড়ে গেছেন। সো জামাইয়ের প্রতি তার কোনো অভিযোগ নাই। এবং যেই মানুষগুলো আপনাকে এত বাজে কথা বলতো, তারা কি এখনো বলে? এখন তো তারা চায় যে আমার জায়গায় আসতে। হ্যাঁ, অবশ্যই আমি সেটাই বলবো তাদের উদ্দেশ্যে, তারা যদি দেখে থাকে তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো এটা, যে একসময় আপনারা আমাকে বলতেন, অনেক অনেক বাজে কথা বলতেন, যে কিছু টাকার বিনিময়ে তুমি ভুঁড়ি পরিষ্কার করো, কিছু টাকার বিনিময়ে, এটা কত টাকা হয়, এটা সারাদিন ফোন টেপে এটা এটা সেটা করে বেড়াই, এই প্রত্যেকদিন নাও করাই যায়, মানে আমাদের বাজার যেটা স্থানীয় বাজারে আমাকে যেতে হতো কুরিয়ার করার জন্য, এই বাজারে হেঁটে যাই, এটা সেটা করে। তারা এখন আসে আমার যে বিজনেসকে ছোট করে দেখতো, আমার বিজনেসকে যারা ছোট করে সবাইকে প্রচারণ করে বেড়াতো, তারা এখন আসে সেই বিজনেসের টাকা নিয়ে ধার করে তাদের বিপদ থেকে উদ্ধার হতে। সাধারণ চমৎকার জবাব। আপনার স্বপ্ন নিয়ে আমরা কথা শুনো। আপনি লেখাপড়া করেছেন কতদূর? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। আপনার ভবিষ্যৎ স্বপ্ন, এই যে সবকিছুকে পাশ কাটিয়ে যে নিজেকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছেন, এখন তো ড্রাইভিং সিটে আপনি উঠে গেছেন হাইওয়েতে, তো এখন আপনি কতদূর যেতে চান সে স্বপ্নের কথা শুনবো। তার আগে আমি একটু আমাদের খুলনা থেকে আমাদের নাজমুল হোসেন ভাই এসছেন, ওনার গল্পটা একটু শুনতে চাই। বাইক অ্যাক্সিডেন্ট করে আপনি একটা ব্যাপক বিপদে পড়ে গিয়েছিলেন, জি স্যার। অনেকগুলো অপারেশন, সেলাই লেগেছে, 9 মাস একেবারে আপনি বিছানা, মানে আপনি বলছিলেন গোসলই করতে পারেন নাই, জি। এরকম একটা পরিস্থিতি আপনার জীবনে নেমে এসেছিল। তারপরে আস্তে 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 এগোতে এগোতে আজকের পর্যায়ে, পেছন থেকে একটু শুনতে চাই কি হয়েছিল সেখানে। আমাদের এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আসলে আপনাকে দাঁড়াতে কতটা সাহায্য করেছে? আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এরপরে পরিবারের পরে আপনার মতো একজন শিক্ষক, মেন্টর বা অভিভাবক পেয়েছি, এটা হচ্ছে আমার জীবনের সব থেকে একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। উদ্যোক্তা জীবনে এখন রানওয়েতে আছি, হয়তো কিছুদিনের ভিতর ফ্লাই করব, এটা বলার পিছনে যদি বেঁচে থাকি সফল হবে, এটা হচ্ছে আমার কনফিডেন্ট। বাট এর অতীতের যে কথাগুলো, যে ঘটনাগুলো, এটা হচ্ছে আমি স্যার আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা ছিল 2020 সালের 3রা মার্চ। আমি একজন চাকরিজীবী ছিলাম, আমি প্রাইভেট কোম্পানিতেই চাকরি করতাম। আমার ফার্স্ট জব ছিল 2014 সালে, বর্তমানে যে RFL এর রিগাল ফার্নিচার আছে, এখান থেকে আমার কেরিয়ারটা শুরু ছিল। পরবর্তীতে RFL এর ইতিহাসে খুব শর্ট টাইমে প্রমোশন হয় মনে হয় আমার, অনলি 8 মাসে প্রমোশন হয় আমার। পরে ঢাকা আসলাম, ঢাকা মেট্রো এবং বাড্ডা জোনের দায়িত্ব দিল। পরবর্তীতে এখানে 1-1.5 বছর পরে আমি চলে গেলাম প্যারাডাইস গ্রুপে। স্টার প্যারাডাইসের আমাদের অল কাইন্ডস অফ সুইচ, সকেট, ফ্যান, এইগুলো হচ্ছে আমাদের আইটেম ছিল। এখানে প্রথমে বাগেরহাট, পিরোজপুর দেখতাম, পরবর্তীতে খুব শর্ট টাইমে প্রমোশন হয় আমার, পরবর্তীতে খুলনা ডিভিশনের দায়িত্বটা দিয়ে দেয়। তো ঠিক তার পরবর্তী সময় আমি সার্কেল ইলেকট্রিকে মুভ করলাম। এখন সেলসের জব এখানে, তো এটা ন্যাচারাল একটা বিষয়। তো 7 বছরে 3টা কোম্পানি আমি চেঞ্জ করছি। তো সার্কেল ইলেকট্রিকে আমি যখন খুলনা ডিভিশনটা আমি দেখি, পাশাপাশি স্যার খুশি হয়ে আমাকে বললো তুমি ফরিদপুর ডিভিশনটা দেখো। তখন এটা হচ্ছে নতুন আইটেম ছিল। তো ফরিদপুর ডিভিশনে আমি তখন কুষ্টিয়াতে ট্যুরে গিয়েছিলাম, আমি ভেড়ামারা আল্লাহ দরগার কাছাকাছি, ওখানে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। আমি পিছনে বসেছিলাম, আমার যে একজন 5 জন ম্যানেজারের ভিতর কুষ্টিয়ার যে ম্যানেজার ছিল রফিকুল, ও বাইক ড্রাইভ করতেছিল। যাই হোক, অ্যাক্সিডেন্টটা ছিল খুবই ভয়াবহ স্যার। আমার যে এইখানেই ছিল, এই যে এখানে হলো শর্টে যদি বলি, তাহলে আমার মেজর অপারেশন করা হয়েছে 7টা। ও
আমার মাজা থেকে হাড্ডি নিয়ে এখানে লাগানো, এখানকার মাংসটা এখান থেকে লাগানো, আর এখানে যে স্কিনটা আছে থাই থেকে লাগানো। এটা হচ্ছে আমি প্রায় একটানা হসপিটালে ছিলাম 2 বছর। আমি আসলে গোসল করছি চেয়ারে বসে প্রায় 8.5 মাস থেকে 9 মাসের মাথায় পানি দিয়েছে আর কি। তো যাই হোক, এই যখন হলো তখন আমার আমি এই গ্রুপের সন্ধানটা কিভাবে পাই সেটা হচ্ছে তৎকালীন মতিঝিল জোন অ্যাম্বাসেডর আমাদের দেলোয়ার হোসেন খান দোলন স্যার, উনি একজন, তখন তো ফুল করোনা, আমি যখন অ্যাক্সিডেন্টটা হয় করোনার ওয়েভটা শুরু হয়। তো যখন এখানে একটা দীর্ঘমেয়াদী একটা সময় চলে যায়, 7-8 মাস চলে যাওয়ার পর, তখন তো ফুল ফেজে করোনা, কেউ বাসা থেকে বের হয় না। তো ওই সময় আমি তখন ছিলাম মোহাম্মদপুর বিডিএম হসপিটালে। পরবর্তীতে ওখানে আমার ব্লাড লাগবে, রক্ত না হলে অপারেশন হবে না। স্যার তো কম বেশি আমাকে খোঁজখবর রাখতেন। তো তখন ওই সময় মাইকিং করা হয়েছে রক্তের জন্য, কারণ আমার তো মানে সিকোয়েন্স অনুযায়ী আমার তো এগোইতে হবে। অলরেডি তার ভিতরে আমার মাংস পচন ধরে গেছে, হাড্ডি পচন ধরে গেছে। করোনার সময় তো আমি মুভ করতে পারি না। পরবর্তীতে আমার স্যার বললো যে নাজমুল, এই মুহূর্তে একটা উপায় আছে, এখন তো নিজের বলার মতো একটা গল্প গ্রুপের ভলেন্টিয়ার যারা আছে এরাই শুধুমাত্র জীবনে ঝুঁকি নিয়ে বাইরে বেরোচ্ছে। তো আমি তোমাকে লিঙ্কটা দিচ্ছি, তুমি একটু কষ্ট করে তুমি লেখো বা তুমি এই গ্রুপের সাথে অ্যাড হয়ে যাও। পরবর্তীতে আমি যোগাযোগ করে আমি ভলেন্টিয়ার পেয়েছি, কিন্তু আমার তার ভিতরে আমার মাইকিং করে জেনেভা ক্যাম্প থেকে একজন ভাই এসে আমার এক সম্পর্কের আত্মীয় রেফারেন্সে এসে আমাকে ব্লাড দেয়। এই যে স্যার তখন আমাকে এই গ্রুপের সাথে যখন অ্যাড করে দেয় তখন তো নোটিফিকেশন আসে, পোস্ট দিলে দেখি। তো আমি তো কাজের মানুষ, যখন দীর্ঘমেয়াদী হসপিটালে আমি পড়ে আছি তখন আমার তো মন মানে না, আমার কাজ করতে মনে চায়। তখন আমি বুঝে গেছি যে ডাক্তার আমাকে বলছে যে আপনার যেটা হলো ফার্স্ট আমার অপারেশনের ছিল 1,40,000 টাকা। তখন আমার কাছে টাকা পয়সা এমনি ব্যাংকে 1-1.5 লাখ টাকা আমার থাকতোই, নিজের অ্যাকাউন্টেই থাকতো। তো ওই সময় যখন অ্যাক্সিডেন্ট করলাম, তো এইটা আমার হচ্ছে কোনো কারণে আমার ইনফেকশনটা দীর্ঘমেয়াদী হয়ে যাওয়ার পরে অপারেশন, এই মাংস কাটা লাগে, এই হাড্ডি করতে হবে। এতে তার লাস্টটা আমাকে বলে যে প্রফেসর ডাক্তার আব্দুল সালাম স্যার, উনি বলেন যে এখানে আর একটা স্যার আছে আমাদের এলাকারই এক ডাক্তার, ওনার রেফারেন্স আমি ভর্তি হয়েছিলাম। উনি পরবর্তীতে আমি জানলাম উনি প্রায় 50,000 টাকা মতো মানে উনি নিয়ে নিছিল, যেটা ডাক্তারকে দেয় নাই। পরবর্তীতে উনি আমার সাথে আর কমিউনিকেশন করতেন না। তো এই একটা ইসের কারণে আমি ওনার উপর অভিমান করে আমি ডাক্তারের কাছে ব্যাক করি নাই। আমি পরে খুলনা পঙ্গু হসপিটালে গেছি, ওখানে আমার 1 মাস 24 দিন ওইভাবে রেখে দিয়েছিল, শুধু অ্যান্টিবায়োটিক দিত। কিন্তু আসলে এইভাবে রাখলে এটা তো বাড়ে, তখন ডাইরেক্ট পুজ বেরোতো। পরবর্তীতে একটা সময় আমি ওই যে স্যারের প্রেসক্রিপশন ছিল, পরে আমি উইলিংলি ফোন দিলাম যখন আমি দেখতেছি যে আমি এরকম এই দিক থেকে আমার পার দিকে তাকালে দেখি মাংস ছাড়াই আসে আর হাড্ডির মাথা কালো হয়ে গেছে। পরে ডাক্তার স্যার এখানে আসলে আমার টেনে ধরে বের করে দিল, বলছে আপনার এখন যে টাইম এখানে আপনার হেঁটে দৌড়ে বেড়ানোর কথা, আপনি এখনো আগের অবস্থা থেকে খারাপ আছেন। অতএব আগে যদি 1,40,000 টাকা আপনি কিওর হইতেন, এখন 10 লক্ষ টাকা খরচ করলে এটা সম্ভব না। এই তারপর থেকে জটিলতাগুলো বাড়া শুরু করে। তো যাই হোক, এভাবে আমি একটা পর্যায়ে প্রায় আমার লেখা আছে 22 লাখ টাকার উপরে আমার ক্যাশ খরচ হয়েছে, এবং ম্যাক্সিমাম সব মানুষের টাকা, আমার তো বেশি টাকা ছিল না। এখানে টাকাগুলো আসছে কেমন, যেমন আমার সাথে যারা কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া আছে, সে শুনছে যে স্যার অ্যাক্সিডেন্ট করছে, ওরা নিজেরা কলিগরা কিছু কালেকশন করে বিকাশে পাঠাইছে বা অ্যাকাউন্টে পাঠাইছে, বা আমার যে দেলোয়ার হোসেন খান দোলন স্যার থেকে বিভিন্ন মানুষকে বলতে, তার তো একটা কমিউনিটি আছে। তারপর যেমন একজন মোটিভেশনাল স্পিকার ছিলেন ওই সময়, ইউসুফ ইলাহি না ইফতি ইলাহি নামে একজন স্যার আছেন, তৎকালীন শফিকুর রহমান স্যার একজন জিএম স্যার, মানে এই যারা জানছে যে আমাদের সেলসের একজন অ্যাক্টিভ পার্সন এইভাবে পড়ে গেছে, তাকে উঠাইতে হবে। আর গ্রুপের লোকজন তো তখন তো আমি কেবল পরিচিত হই বিভিন্ন জায়গায়, ওই ট্রেনিং থেকে 70,000 টাকা মতো আসছিল, এখানে একটা অপারেশন হয়েছিল। তো একটা সময় স্যার আমি একদম পুরো খুলনা কোথাও আমার চিকিৎসা করার মতো কোনো ওয়ে ছিল না। পরে বাধ্য হয়ে আমি গ্রামে চলে যাই। গ্রামে আমার বন্ধুরা, গ্রামে এক সঞ্জয় ডাক্তার আমাদের গ্রামের মোটামুটি নাম করা, তো আমার এক বন্ধু আছে, সে বললো যে ঠিক আছে দাদার সাথে আমি কথা বলে দেখি, তোমাকে যত কম খরচে দাদাকে দিয়ে রিকোয়েস্ট করে কিছু করানো যায় কিনা। তো গ্রামের হসপিটালে ছিলাম প্রায় 2-2.5 মাস থাকার পরে তখন আমি দেখতেছি যে আসলে তো আমার তো আর ওয়ে নাই।
আমি বুঝে গেছি যে আমার কিওর হইতে সময় লাগবে। তখন আমি ভাবছি যে আমার তো বসে থাকলে হবে না। তখন তো রেজিস্ট্রেশনের জন্য নাম ঠিকানা দিয়ে পোস্ট করে যে আমি রেজিস্ট্রেশন টিমের মেম্বার, কারো রেজিস্ট্রেশন লাগলে আমাকে জানায়। তখন হচ্ছে ডুমুরিয়া উপজেলা অ্যাম্বাসাডার আমাদের রোজির আফিন আপু, যিনি উনি ফাউন্ডেশনের প্রতি অনেক মানে ডেডিকেটেড এখনো, ওনার মাধ্যমে আমি রেজিস্ট্রেশনটা করি। তখন ভাবলাম তো আমি তো গ্রামে আছি, তাহলে গ্রামে থাকলে তো এটা আমার কি করতে, পরে আমি যতদূর প্রতিনিয়ত আমি ভিডিওগুলো তো দেখা শুরু করলাম। যখন আমি গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলাম তখন কিন্তু আমি সেশনগুলো পড়তে লাগলাম, এবং সেশনগুলো যত আমি পড়তে লাগলাম তত এর ভিতরে আমার মনে করেন যে আমার কাজের সাথে মিলে যায়। যেমন কি স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। এটা তো আমার কথা, কিন্তু এখানে কেন, এইটা নিয়ে আমারই হলো। তারপর বৃষ্টি সবার জন্য পড়ে, ভিজে কেউ কেউ, বাহ, এটা তো মানে আসলে আমাদের তো অপরচুনিটি আছে, কিন্তু আমরা কেন এখানে ঝাঁপ দিচ্ছি না। এই যে আমার মাথার ভিতরে শুরু হয়ে গেল। এবার আস্তে আস্তে এই টাইপের পজিটিভ কথা বা মোটিভেশনাল কথা বা কাজের কথাগুলো আসলে আমার আর ওই ভিডিওগুলো দেখার পরে আমার অনুপ্রেরণা এমনি চলে আসে। তখন আমি বুঝছি ঘটনা যাই ঘটুক আমাকে টিমের সাথে অ্যাড হইতে হবে। তখন আমি চাকরিকালীন অবস্থা আমি রূপসার উপরে, খুলনাতে উপরে আমি একটা বাড়ি কিনছিলাম। মানে আমার এক ডিলার আমাকে দিয়েছিল যে ভাই আপনি তো মোটামুটি ভালো মানুষ, আপনি প্রতি মাসে মাসে 20, 30, 40 যেভাবে পারেন দিয়েন। জাকির ভাই উনি আমাকে এই অফারটা দিলেন। তার আগে আমি যশোরে ভাড়া থাকতাম। তো বললাম যে এটা তো খারাপ না। তখন আমি ওই যে খুলনাতে চলে গেলাম। ওই বাড়িটা ছিল কিন্তু তার আগেই। তখন আমি বাড়ির গ্রাম থেকে বলতেছে তুমি এখন খুলনা যাবা, তোমার কোনো ইনকাম নাই কি। তখন আমি বললাম যে আমার তো একটা ওয়েব বের করতে। আমি বললাম যে ডাক্তার আমি বলছে যে সামুদ্রিক মাছ খাইতে এবং গরুর পায়ে, এটা তো গ্রামে এটা অ্যাভেলেবেল না, এটা আমার এটার জন্য যাইতে হবে। আমার মেইন মিশন ছিল হচ্ছে আমার গ্রুপের সাথে অ্যাড হওয়া। তো খুলনাতে আসার পরে হয়েছে কি, আমার তো নদীর ওপার। তখন এই জেলা টিমের সাথে আমার কমিউনিকেশন টুকটাক হয়, কিন্তু ওইভাবে না যে আমি একজন নতুন মেম্বার। কিন্তু আমি তো বসেছি, আমার আসতে গেলে 300 টাকা ভ্যান খরচ করে আসা লাগে একটা ইয়ে নিয়ে। আমি তো তখন আমার রিং পরানো, আমি যখন উদ্যোক্তা লাইফটা শুরু করি তখন আমার পুষ পড়ে। আমি যখন ডেলিভারি শুরু করি তখন আমার প্রত্যেকদিন সন্ধ্যায় যে আমি নিজে ড্রেসিং করতাম। তো পরবর্তীতে একদিন আমি হসপিটালে দেখলাম যে ঢাকায় আসা আমার পক্ষে সম্ভব না, মতো সবই শেষ। পরে আমি ওখানে খুলনার একজন ডাক্তারের করলাম। তখন আমি আপুকে জানাইলাম যে আপু আমি তো আজকে এখানে আসবো। তখন দেখলাম যে গ্রুপের কম বেশি সবাই আসছে, এসে আমার সাথে দেখা হইলো, কয়েকজন আসছে। তখন মনটা আরো ভরে গেল, কারণ আমার বিপদের সময় সত্যি কথা বলতে আমার পরিবারের খুব কাছের মানুষ আসে নাই। সেখানে এই গ্রুপের মানুষগুলো এদের কি স্বার্থ, এরা কেন এত আসে। পরবর্তীতে আমি একটা সময় সবাইকে ইনভাইট করলাম। তখন রহিমা সিংহ আপু পুরা দমে কাজ করে, মুজাহিদ আপু ভাইয়া পুরা দমে কাজ করে, জাকিয়া মন আপু, কিন্তু মহিলারা তো নদী পার হইতে পারে না, এর এক ঝামেলা। পরবর্তীতে খুলনা টিম একজন আমার সবাই আমার বাসায় গেল। বাসায় যাওয়ার পরে তারা দেখলো যে আসলে তো ভাইটার অনেক আগ্রহ আছে, তাহলে আমরা একটু পাশে থাকি। পরবর্তীতে আমি একটা সময় সুপার অ্যাক্টিভ ছিলাম, মানে আমার তো কোনো কাজ নাই, আমি সারাদিন বসে ভিডিওগুলো দেখতাম, সেশনগুলো করতাম। কিন্তু এমন একটা সময় আমি যে স্যাক্রিফাইসটা করছি গ্রুপে জয়েন করার জন্য, প্রথমত হচ্ছে আমি যখন বাসা থেকে আসছি তখন মানে আমার কাছে প্রায় মানে লাস্ট পর্যায়ে আমার প্রায় 70,000 টাকা মতো আমার অ্যাকাউন্ট আছে। মানে আমার তো টাকা বিভিন্ন মানুষ পাঠায়, এদিকে খরচ হয়, হয়। তো তখন আমার ভয় লাগা শুরু হয়, এই টাকা শেষ হয়ে গেলে আমি কি করব। পরে ফাউন্ডেশনে এসে জানতে পারলাম যে আমাকে 90 দিনের ট্রেনিং তো আগে কমপ্লিট করতে হবে, নাহলে পোস্ট অ্যাপ্রুভ হবে না। আমি 3 মাস ওখানে বসে বসে বাজার করলাম আর খাইলাম, আর গ্রুপের সাথে আমি সময় দিলাম। যাক, সবই তো গেছে, আমি আরো 3 মাস অপেক্ষা করবো, সমস্যা না, ধরো 3 বছর অপেক্ষা করবো। কিন্তু আমি এখান থেকে শিখতে চাই, নিজেকে চেঞ্জ করতে চাই, নিজের পরিবর্তন আনতে চাই। পরবর্তীতে দেখলাম যে আসলে তখন গ্রুপের সাথে তখন আমরা হচ্ছে সেশন চর্চায় পাঠে আমরা অংশগ্রহণ করি। তারপর সাপ্তাহিক মিটিং হয়, মাসিক মিটিং হয়। এইগুলোতে কিন্তু আমি তখন লুঙ্গি পরে এবং ক্রেস্ট নিয়ে আমি অ্যাটেন্ড করতাম, আমি প্যান্ট পরতে পারতাম না। পরবর্তীতে একটা সময় আসলো কি যে যশোর উদ্যোক্তা সম্মেলন চলে আসলো। তো ওই সময় হুট করে আমি যেদিন উদ্যোক্তা সম্মেলন তার আগের দিন রাতে কোনো কারণে সম্ভবত মুজাহিদ আপু ভাই কে বলতেছে ভাই
মানে আমি উইলিংলি বলছিলাম যে ভাইয়া আমার তো যাইতে খুব মন চাচ্ছে। অনেকে বলতেছে আপনি কিভাবে যাবেন, আপনি তো যাইতেই পারবেন না, এটা কিভাবে সম্ভব। পরবর্তীতে আমার উপরে একজন ভাড়াটিয়া ছিল শুকুর ভাই, উনি হলো সিএনজি চালাইতো। ইভেন আমার সংসার জীবনে কখনো আমার ওয়াইফ আমার কাছ থেকে দূরে থাকে না, ওই রাতটাই ছিল কারণ ওর চাচার বাসায় ছিল। এবার রাত যখন আমি শুনলাম যে যেতে হবে, তখন আমি ভাইকে অনুরোধ করলাম, ভাই আমাকে একটু নিয়ে চলেন না, আমি একটু স্যারের সামনে যেতে চাই। এটা আমার খুব আগ্রহ ছিল। পরবর্তীতে শুক্রবার অনেক কাজ বাদ দিয়ে করলাম। পরে আমি তো ওই দিন একা, ইভেন ওই রাত্রে হয়েছে কি আমার ব্লাড মানে ওই এখানে কি হইতো কিছুদিন পর পর ব্লাড জমে পরবর্তীতে চাপ লাগলে পুরো ইয়ে হয়ে যেত। আমার পুরো পা থেকে পাঁচ তলা পর্যন্ত ব্লাড হয়ে গেছে। তখন শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, অনেক ব্লাড গেছে। তো পরে মানে প্রথমে খুব ভয় হতো, কিন্তু একটা সময় প্র্যাকটিস করতে করতে নিজেই সব করতাম। আমার কাছে সবসময় সিজার, গজ এবং ভায়োডিন, লেক্সোসল এটা থাকতোই। পরবর্তীতে আমি নিজে নিজে মানে ড্রেসিং করে ফেললাম, কালকে আমি যাবই। তো পরবর্তীতে আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি এত রাতে তো আসতে পারবো না। ওকে আমি জানাই নাই যে আমার এরকম প্রবলেম হয়েছে, কারণ জানলে আবার টেনশন করবে, রাত 12টা একটা সময় নৌকা পার হওয়ার জন্য কষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আমি সকালবেলায় আমি চলে গেলাম যশোর উদ্যোক্তা সম্মেলনে। এবং ওখানে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে মনে জি আছে? স্যার, এবং ওই দিনই কেক কেটে আপনি উদ্বোধন করে দিছিলেন। তারপরে থেকে আমার আপনি কনফিডেন্সটা একটা স্ক্র্যাচ নিয়ে এসেছিলেন, আমি ভর করে এসেছিলেন। নিয়ে গেছিলাম। তো এখন ওই দিনই আপনার উদ্যোগটা উদ্বোধন হয়। জি স্যার, ফিশ ফেয়ার, এবং আমার ওয়াইফের একটা ছিল আকিস কিচেন। তো যাই হোক, পরবর্তীতে আমি ফুল টাইম এঙ্গেজ হয়ে গেলাম, এবং এইবার আসলো হলো আসল ঘটনা, আমি কি নিয়ে কাজ করব। মোটামুটি আমি শিখলাম, কিন্তু কি নিয়ে কাজ করব। পরবর্তীতে দেখি যে আমার পারিবারিকভাবে হচ্ছে একটা বিজনেস আছে, আমার বাবা মাছের জগতে ছিলেন। আবার নিজ জেলা পণ্যকে ব্র্যান্ডিং করা, এটা একটা গর্বের বিষয়। আমার পণ্য দেশের মানুষ, দেশের বাইরের মানুষ চিনবে, এবং কাঁচা পণ্য এখানে একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ এখানে ডু অর ডাই, যদি ভালো করা যায় তাহলে খুব ভালো করা যাবে, আর খারাপ করলে তো সুযোগ নাই। তো আমরা তো দিন শেষে ভালো মানুষ, আমরা ভালো মানুষের সাথে চলি, আমরা ভলেন্টিয়ারিং করা শিখছি। তো পরবর্তীতে ভাবলাম আমার মেজ ভাই হচ্ছে প্রায় 16-17 বছর যাবৎ এই মাছের সাথে আছে। পরে আমি ভাইকে বললাম যে ভাই, যে এরকম আমি তো এখন তো চাকরিতে যাওয়া সম্ভব না, তো আমি এরকম একটা গ্রুপের সাথে সংযুক্ত আছি, কিছু ট্রেনিং করছি, এখন আমি চাচ্ছি মাছটা নিয়ে কাজ করতে, তুই আমাকে একটু সাপোর্ট দিতে পারবি কিনা। তখন ও বিশ্বাস করে না, কিসের অনলাইনে বিজনেস, এটা সম্ভব নাকি। পরবর্তীতে আমার দিলর হোসেন খান দুলন স্যার একটা পেজ আমাকে করে দিল। আমি বললাম যে আমি কিন্তু কিছুই বুঝতাম না স্যার, আমি একটা পোস্ট কিভাবে দিতে হয় এটাও আমি বুঝতাম না একটা সময়। পরবর্তীতে আমাকে একটা ইয়ে করে দেয়, যে লিঙ্ক দেয়, ফিশ ফেয়ার আমার পেজের নাম। তখন আমি হচ্ছে আমাদের পার্সোনাল আইডি এবং আমাদের গ্রুপে ইয়ে করতাম। তো গ্রুপ থেকে হচ্ছে এমন হয়েছে, খুলনা জেলার ম্যাক্সিমাম মেম্বাররা আমার কাছ থেকে মাছ নিত। ইভেন আমি 2-1 জায়গায় ইয়ে হয়েছে, আমি খুলনাতে প্রথম যখন একবার অর্ডার হয়, আমাদের সৈয়দ ইমন ভাই, ওনার বাড়ি ঝালকাঠি, উনি 3,500 টাকা অ্যাডভান্সও করে ফেলে। তখন তো আমি আরো ভয় পেয়ে গেছি, আমি কি করব, ওনাকে সাপোর্ট দেয় কিভাবে। তবে সুখবর হচ্ছে তেনাকে আমি এখনো পর্যন্ত ধরে রাখছি, আমার প্রথম কাস্টমার। আজকে 4 বছর পর্যন্ত উনি এখনো আমার কাস্টমার, গত মাসেও মাছ নিচ্ছে। তো পরবর্তীতে আমি ভাইকে রিকোয়েস্ট করে মাছ বাকিতে নিয়ে পাঠাই, মোটামুটি রিকোয়েস্ট করে টাইম নিয়ে 2-1 দিন পরে দিলাম। এই যে কনফিডেন্সটা আস্তে আস্তে শুরু হলো, আসলে তো সম্ভব। পরবর্তীতে আমার আরো একটা সৌভাগ্য, যারা আমার স্যাররা যাইতেন, বিভিন্ন কোম্পানির স্যাররা যারা আমার মাঠ পর্যায়ে চিনে, আমার বাসায় একবার হলে যাইতেন, দেখা করে আসতেন। তো ওই দিন আমার স্যার, 2জন স্যার গেছেন, গেলে আমি আমার গ্রাম থেকে কিছু মাছ নিয়ে আসাইছি, ছবি তুলে রেডি টু কুক করে আমি তাকে বললাম, ওয়াইফকে বললাম, সে রেডি টু কুক করে সাজাই দিল, আমিও সুন্দর করে ছবি তুলে প্রথম পোস্ট। এই সেখান থেকে শুরু হওয়া, আলহামদুলিল্লাহ। আজকে এখন মাসে আপনার কত সেল হয়? এখন স্যার, এখন তো ডাল সিজন, 4 লাখ 4.5 লাখ। তবে এভারেজে আমার অনেক সেল। যেমন আজকের কথা যদি বলি, আমি 55,000 টাকা ইলিশ ডেলিভারি দিয়ে কিন্তু আসছি। আমার 2টার সময় আছে ইলিশ ডেলিভারি শেষ হয়েছে। মাশাআল্লাহ। আজকে হলে ধানমন্ডি, সব ধরনের মাছ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলে বিশেষ করে আমাদের চিংড়ি আইটেম,
চিংড়িতে বিশেষত হচ্ছে কোনো প্রকার জেলি বা পুষ পাবেন না, কারণ চিংড়ি বলতে জেলি বা পুষ। তো এই জায়গাটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নেই, মানে ফ্রেশ মাছ। আর বরিশালের লোকাল নদীর ইলিশ, অনেক জায়গার ইলিশ আছে, বাট স্বাদ এবং গন্ধ আমার রিভিউ দেখলে বুঝতে হবে। মানে আপনি কোয়ালিটির ব্যাপারটা কোয়ালিটিতে আমি কখনো যার কারণে compromise আপনার করি না। রিপিট কাস্টমারগুলো Right. টিকে আছে। রিপিট কাস্টমার স্যার আমাকে বাঁচায় রাখছে এবং আমি বাঁচায় একটা রাখছে। মায়ায় পড়ে গেছি স্যার। এটা হচ্ছে কোয়ালিটি। সবসময় প্রোডাক্টের কোয়ালিটিটা যদি ঠিক থাকে, মায়াটা স্যার এইভাবে আসছে, যখন কাস্টমার আমার এমন হয়েছে, আমার শীতের সময় জ্যাকেট বা সোয়েটার আমার কিনা লাগে না, কাস্টমাররা দেয়। তারপর হচ্ছে নগদ টাকা তো প্রতি মাসে 2-4 জন দেয়ই, আমি কিন্তু কখনো চাই না, কিন্তু তারা এইভাবে আমাকে অনার করতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার এখন আল্লাহর রহমতে জাস্ট এমন কাস্টমার আছে, আমার SMS এ কমিউনিকেশন হয়, তার সাথে কথা হয় না, বাট প্রোডাক্ট চলে যায়, আমার টাকা ব্যাংকে চলে আসে। আল্লাহর রহমতে এই পরিস্থিতিটা আমি তৈরি করতে পারছি। তো ফাউন্ডেশন আজকে নিজের বলার মতো একটা গল্প। ফাউন্ডেশনের আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি উদ্যোক্তা ছিলাম না, এখান থেকে শিখছি এবং এখনো পর্যন্ত আছি। আমি আগামীতেও ইনশাল্লাহ ধরে রাখবো ইনশাল্লাহ। আগামীতে আপনার স্বপ্নের কথা শুনবো। তার আগে আমি একটু আবার আমাদের সুমি ইমরানের কাছে আসতে চাই, আপনার স্বপ্নের কথা শুনতে চাই। অনেক তো জীবনের স্ট্রাগল গেল, লাইফে অনেক কষ্ট করেছেন, এখন আপনি দৌড়াতে শুরু করেছেন এবং সেটা একসময় অনেক বড় জার্নিতে পরিণত হবে। সেই স্বপ্নের কথা শুনতে চাই। কোথায় দেখতে চায় সুমি আগামী 5 বছর পরে, 10 বছর পরে নিজেকে? স্যার, স্বপ্নটা আমার আগে থেকে ছিল। যখন আমি শুরু করেছিলাম, আমার প্রথম সেল করার সাহসটা আমি পেয়েছিলাম যখন হচ্ছে আমাদের খুলনায় উদ্যোক্তা সম্মেলন হয়েছিল। তো আমার বেবির বয়স তখন 2 মাস ছিল। ওই সময় কিন্তু আমি গিয়েছিলাম, জোর করেই আমি গিয়েছিলাম। কিপ্টি ইমরান যাবে, আমি ওনার সাথে বললাম যে আমার নাম যাবো, আমাকে নিয়ে যেতে হবে। তো বললো যে এটুকু বাচ্চা নিয়ে তোমাকে এই অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব না। আমি বললাম না, আমি যাবো, আমি স্যারকে দেখবো, স্যারের সাথে আমি একটা ছবি দেবো। তো এই রিকোয়েস্টটা ছিল না, সেটা যে কখনো ফেলতে পারেননি তিনি। তো আমাকে নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ছোট বাচ্চা খুব কান্না করছিল, ওর মধ্যে থাকতে খুব মানে কষ্ট হয়ে যাচ্ছিল। আমি বাইরে আসছিলাম আর বারবার জব কখন চেষ্টা করছিলাম যে কখন স্যার আসবে, কখন স্যার আসবে, কখন দেখবো স্যারকে। এই একটা ভালো লাগা কাজ করছিল যে স্যার এসে গিয়েছে। তখন আমি আর নড়িনি, বাবুকে বারবার সান্ত্বনা দিয়েছিলাম, আমার ভিতরে ছিলাম যে স্যার কখন কথা বলবে, কি কথা বলে। তো আপনি কথা, ওখানে অনেক ধরনের একটা মেয়ে তার ভেঙে পড়া জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য, অনেকটা স্ট্রাগল করার জন্য যে সাহসটা দরকার, এই ধরনের কিছু কথা বলেছিলেন আপনি। যে আপনাকে কেউ বলবে না যে আপনার মধ্যে কি প্রতিভা আছে, সেটা আমি উন্মোচন করে দিব, আমি দেখিয়ে দিব যে আপনার মধ্যে প্রতিভা আছে, আপনি এগিয়ে যান। তো ওই কথাগুলো আমার ভালো লেগেছিল। তো আমি বললাম যে না, দেরি করবো না। অনেকেই ক্রেডিটস দিলেন, আমি স্বপ্ন দেখছিলাম যে না, আমাকে ক্রেডিটস দেবে স্যার। তো অনেকেই উদ্যোক্তা হওয়ার গল্প বলছিল ওখানে। তারপর অনেকেই হচ্ছে অনেক বড় বড় মানে স্পন্সর নিয়েছিল, যেটা আমার আরেকটা ভালো লাগে কাজ করছিল, যেটা বিজনেস করে, এই ফাউন্ডেশন থেকে বিজনেস করে ফাউন্ডেশনের টাকা ফাউন্ডেশনের এত বড় একটা প্রোগ্রামে দিচ্ছে, এটা অনেক বড় একটা পাওয়া নিজের জন্য আসলে। তো আমার স্বপ্নটা ওখান থেকে শুরু হয়েছিল যে আমিও কিছু করব, আর আমি এক সময় স্পন্সর নিব, তারপরে আমার এরকম উদ্যোক্তা হওয়ার গল্প শুনিয়ে আরো 10 জন অনুপ্রাণিত হবে, 10 জনকে আমি নিয়ে এগিয়ে যাব। ইনশাআল্লাহ। তো ওইটা আমি আস্তে আস্তে করি। আমি ওই তারপর থেকে খুলনা থেকে আসার পরে কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম। তো শুরু করেছিলাম তখন আমার অনেক সমস্যা ছিল, আর্থিক সমস্যা ছিল আমার কাছে, যে মূলধনের যে সমস্যা থাকে, প্রত্যেকটা মেয়েরই হয়তো কম বেশি, যারা জব করে না তাদের মূলধনের সমস্যা থাকে। তো কিউটি আমাকে সাপোর্ট করতো, খুবই সাপোর্ট করতো। ওনার সাপোর্ট আসলেই মানে বলে শেষ করা যাবে না, এতটা সাপোর্ট করছে আমাকে। তো আমি শুরু করেছি যে আর আমি আজকে সুমিমরান হয়ে গেছি এমনটা ছিল। আমি হচ্ছে শুরু করলাম, আমি হচ্ছে ওই যে আপনি বলছিলেন আমি কিন্তু প্রচুর মোটা হয়ে গেছিলাম, বাবু হওয়ার পরে আমি অনেকটা মোটা হয়ে গেছিলাম, হাঁটতে চলতে আমার খুব কষ্ট হতো। তো আমি চিন্তা করলাম যে স্যার বলছে যে রিক্সা ভাড়া বাঁচাইতে দিন শেষে কিন্তু একটা অ্যামাউন্ট আপনার সঞ্চয় হয়ে যাবে, আবার এদিকে আপনার শরীরটা ভালো থাকবে, হাঁটুন আপনি। তো আমি হাঁটতাম, আমি 5 টাকা রিক্সা ভাড়া কখনো দিইনি, ভ্যান ভাড়া, আমাদের ওদিকে ভ্যানটা বেশি অ্যাভেলেবেল। তো আমি কিন্তু কখনো ভ্যান ভাড়া দিইনি। আমি হচ্ছে এক হাতে বাবুকে নিতাম আর এক হাতে হচ্ছে আমার প্রোডাক্ট আমি নিজে নিয়ে যাওয়া আসা করতাম। কাস্টমারের কাছে আমি নিজে ডেলিভারি দিতাম, ছোট বাবুকে নিয়ে চলে যেতাম। তো নিজে ডেলিভারি দিতাম, কাস্টমারের কাছে আমি নতুন প্রোডাক্ট সম্পর্কে আরো আলোচনা করতাম। কাস্টমার আমার নতুন প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা নিয়ে সে খুশি। এখন তো এক প্রোডাক্ট তার বারবার লাগবে না, তার অন্য প্রোডাক্টের প্রয়োজন, মানে একটা মানুষের প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন।
তো আমি অন্য প্রোডাক্টটা তাকে অর্ডার কনফার্ম করে তারপরে বাসায় আসতাম। গ্রেট। তো তারপরে আমি ওইখান থেকে শুরু করি। তারপরে হচ্ছে আমি যে নিজে যে কাজগুলো করতাম, মুরগি পরিষ্কার করা, হাঁস পরিষ্কার করা, অনেক কষ্টের যে কাজগুলো, ওইটা আমি হচ্ছে যারা আমাকে নিয়ে বাজে কথা বলতো একসময় তাদেরকে কাজে লাগিয়ে দিলাম। তারা আমার কাছ থেকে শিখতে আসতো যে তুমি এটা করেছো, কিভাবে করলে কিছু ইনকাম হবে, আসলে দরকার আছে। সো কোথায় নিয়ে যেতে চান এই জার্নিটাকে? এই জার্নিটাকে ওই যে বললাম যে তাদেরকে দিয়ে কিন্তু আমি এখন ওই কাজটা করাতে পারি। তারা আমার কাছ থেকে শেখে, অনেকেই আসছে, অনেকেই শিখে কিন্তু উদ্যোক্তা হয়েছে। আমি ফাউন্ডেশনে কিন্তু প্রচুর রেজিস্ট্রেশন করাইছি অভয়নগর থেকে, ইনফ্যাক্ট সারা বাংলাদেশ থেকে। আমার ভাই বলেন, ভাবি বলেন, ভাতিজা, আত্মীয় স্বজন যেখানে আছে ফাউন্ডেশনের সবাই অ্যাক্টিভ। সো আপনি নিজেও নিজেকে একটা ভালো ব্র্যান্ডিং হ্যাঁ, করতে ভালো ব্র্যান্ডিং পেরেছেন করেছি সারা এবং বাংলাদেশে। তাদেরকে আমি হচ্ছে তাদেরকে দিয়ে কাজ করাই, আর তাদেরকে কাজ করাই, তাদের কিছু তাদেরও প্রফিট থাকে, আমি সেটা সেল করে আমার প্রফিট থাকে। আমার কষ্টটা কম হয়ে গিয়েছে, তারা যে কাজটা করে আমি অর্ডারটা নিয়ে দিই, তারা কষ্টটা করে। এই যারা আছে, এটা হচ্ছে সংখ্যায় এখন ধরো কম থাকতে পারে, আমি এটা চাই এক সময় ব্যাপক আকারে হবে। ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমি হাঁসের যেটা করি, সবাই আমাকে বলতো যে হাঁস এটা হচ্ছে কাঁচা জিনিস, এটা হচ্ছে এলাকা ভিত্তিক হবে, এই এলাকায় তো হাঁস পাওয়াই যায়, তোমার থেকে কেন কিনি? আমি বলতাম যে এটা হচ্ছে বাইরে তো প্রচুর চাহিদা, আমি তো দেখতাম ফাউন্ডেশনে হাঁসের প্রচুর চাহিদা, তো আমি তো শুধু ঘরে করার জন্য না, এটা আমি বাইরে দিব, এটা বিভিন্ন গ্রামে জেলাতে। পাওয়া যায়, এটা গ্রামে দিব না, তো আমি এটা আমি বাইরে দিব, যেখানে প্রয়োজন সেখানে দিব। তো ওটা হচ্ছে, তো বলে কি হয়, বাইরে তো সম্ভব না, আমি সেটাও করে দেখিয়েছি। এখন আমি ঢাকার মধ্যে বলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় দিই। আমার হচ্ছে হাঁস পরিষ্কার করে ঢাকার মধ্যে একটা রেগুলার কাস্টমার আছে, একসাথে 25 কেজি, 30 কেজি, 50 কেজি পর্যন্ত আসে। মাশাআল্লাহ। তারপরে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় সিলেটে দিই। তারপরে এটা আমার হচ্ছে বাসে দিলে বা আমার কুরিয়ার দিলে, এসে পরিবহন, এটা দিলে আমার হচ্ছে সুবিধা হয়। কস্ট যেটা সেটা তো সে বহন করে, আমার তো কোনো খরচ নাই, আমার এক্সট্রা কোনো কিছু না। আমার ব্যবসাটা আমি করে দেখিয়েছি যে না, কাঁচা জিনিসটা আমি শুধু ঘরের মধ্যে রাখিনি, কাঁচা জিনিসটা আমি ব্যাপক আকারে সারা ছড়িয়ে বাংলাদেশে দিয়েছি। ছড়িয়ে দিতে পেরেছি। একদিন হয়তো 64 জেলা। হ্যাঁ, 64 জেলা। জি, আমি এখন দেশের বাইরে হচ্ছে, আজকে যখন আসছি তখন কিন্তু আমি অনেকগুলো অর্ডার কনফার্ম করতে করতে আসছি, মানে আমি 100% চার্জ নিয়ে রাখছি যে আমি স্যারের সাথে অনেকগুলো ছবি তুলবো। ইনফ্যাক্ট আমি অনেকগুলো প্রোগ্রামে আপনার সাথে ছবি তুলছি, অনেক ছবি আছে আপনার সাথে আমার এখন। ওই যে খুলনায় একটা ছবির আশায় কিন্তু আমি গিয়েছিলাম, তো এখন আপনার সাথে আমার অনেকগুলো ছবি আছে, মাঝে মাঝে পোস্ট থ্যাংক করি। ইউ ভেরি মাচ। তারপরে এখন হচ্ছে আমি ওই আস্তে আস্তে কিন্তু আমি এখন আমাদের নিজের আম বাগান আছে আমার আব্বুর, তো আম, লিচু, এটা ব্যাপক আকারে সেল হয় আমার এই সিজনের সময়। তারপরে এই যে কাঁচা- সিজনাল ফ্রুটস গুলো আপনি হ্যাঁ, সেল করছেন? তো এটা হচ্ছে আস্তে আস্তে আমি হচ্ছে তারপর যেখানে আসতেছি আমি হচ্ছে ওটা এখন আজকেই পাঠাতে হবে, এমন অনেক কাস্টমার আছে যে আজকেই পাঠাতে হবে। তুমি বললাম আপু আজকে তোমার সম্ভব না, অন্য কোথা থেকে নিয়ে নেন। আজকে আমার সম্ভব না, আমি একটু বাইরে আছি। না বউ, আপনি চেষ্টা করেন, একটু আপনি দেখেন, আপনি পারবেন। ওইটা একটা ভালো লাগে জায়গা, ওটা মানে আমার থেকে বিশ্বাস করেছে। আস্তে আস্তে আমি প্রায় 500 প্লাস অর্ডার কনফার্ম করে ফেলেছি ভেরি এর গুড, মধ্যে। ভেরি গুড। আর হচ্ছে কাঁচা রসের যে বিষয়টা, এটা বলবো, অনেকেই বলে যে কাঁচা রস নিয়ে বিজনেস করা যায়। আমি কিন্তু সব অসম্ভব জিনিসগুলো নিয়ে, ইউনিক আইটেমগুলো নিয়ে কাজ করি। খুবই ইউনিক, আপনার হ্যাঁ, আইটেমগুলো খুবই তো ইউনিক। কাঁচা রস কিন্তু আমি ঢাকায়, আপনারা কত রস খেয়েছেন ঢাকার মানুষ জানি না, কিন্তু ঢাকায় আমি প্রায় 2000 লিটার মতো রস পাঠিয়েছি, যেটা শুধু কাঁচা, একদম কাঁচা, আর গুড়ের কথা বাদই দিই। অনেকে খেতে চায় কাঁচা রস। হ্যাঁ, তো এটা হচ্ছে যাই, প্রচুর পরিমাণে যাই। আর এখন আমার ওই যে স্বপ্নটা ছিল আমি একটা পর্যায়ে অনেক বড় পর্যায়ে যাব, এটা আমি করেছি। অনেক মানুষকে নিয়ে এখন সংঘবদ্ধভাবে আমার কাজটাকে আমি করতে পারি, যেটা আমি একা ইনশাআল্লাহ। শুরু করেছিলাম, এখন আমি সংঘবদ্ধভাবে করি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার স্বপ্নের কথা শুনতে চাই, কোথায় দেখতে চান নিজেকে 10 বছর পরে? স্যার, আমার প্রথম প্ল্যান হচ্ছে, বর্তমানে টার্গেট হচ্ছে ঢাকাতে মিনিমাম ফিশ ফেয়ারের 5টা আউটলেট থাকবে। কারণ আমি যখন আমার এই প্রোডাক্টটা, যেহেতু আমার ওখানে দুপুরে জোয়ারের যে মাছটা পরদিন ভোরবেলা আসতেছে, আমি নিজে ডেলিভারি দিচ্ছি। আমি কোনো কুরিয়ার, কোনো ফ্রিজ আমি ব্যবহার করি না। আমার মাছ দেখলেই কাস্টমারের মানে মন ভরে যায়। তো যেহেতু এটা আমার একটা স্ট্রেংথ, আমি চাচ্ছি যে আমার কাস্টমার বেশ কিছু হয়েছে, তো এখান থেকে আমি যদি একটা আউটলেটে যাই, আমার পণ্যটাকে আমি যদি ডিসপ্লে করতে পারি, তখন আমি মানুষের কাছে যাইতে পারি। কারণ ঢাকা শহরে আমি একটা জিনিস স্টাডি করছি, কর্মব্যস্ততার কারণে মানুষ কিন্তু তারা শুধু কোয়ালিটিটা চায়, রেটটা অনেক সময় ফ্যাক্ট করে না। আমি এটা দেখছি আর কি। তো রেট রিজনেবল থাকবে সব সময়, কারণ আপনি তো শিখিয়েছেন যে বেশি লাভ করা যাবে না,
কোয়ান্টিটিতে বাড়াইতে হবে, বেশি সেল করে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। ম্যাক্সিমাইজ করতে হবে, এটা আমি সবসময় মাথায় রাখি। পাশাপাশি রিপিট কাস্টমার। আমার কিন্তু সকল প্রকার মাছ, স্পেশালি চিংড়ি, ইলিশ, ভেটকি বা অন্যান্য, পাশাপাশি দেশি শীতের সময় আমি প্রচণ্ড পরিমাণে দেশি হাঁস মুরগি বিক্রি করি খুলনা ঢাকা মিলায়। পাশাপাশি সম্প্রতি আমি অ্যাড করেছি ঘানিভাঙা খাঁটি সরিষার তেল এবং হচ্ছে বিভিন্ন প্রকার মশলা। কোয়ালিটি সবগুলো ফার্স্ট ক্লাস থাকবে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। তো এটা আউটলেট কিছু দিতে পারলে একটা সময় একটা যদি আমি দাঁড় করাইতে পারি, কারণ আমার কিন্তু শুরুতেই স্যার, আমি কিন্তু এখন পর্যন্ত টিল নাও আমি মানে আমার কোনো মূলধন ছিল না শুরু থেকে। আপনি বলছিলেন যে আপনি মূলধন ছাড়াই শুরু আমি কিন্তু করেছেন। মূলধন ছাড়া, এটা কিন্তু আমি আরো একটা সেশন আমাদের ছিল যে ব্যবসা করতে টাকা লাগে না। এটা কিন্তু আমি খুব বুকে মানে ধারণ করছি, লালন করছি যে স্যার এই কথাটা বলছে, এইটাই আমি বাস্তবায়ন করার একটা দিন আমি ইউটিউবে লাইভে যাব, যদি কখনো আল্লাহ আমাকে সুযোগ দেয় তাহলে আমি এটা বলবো। আসলেই কিন্তু বিজনেস করতে টাকা লাগে না আমার, এটা হচ্ছে আমার সব থেকে বড় স্ট্রেংথ। আর যখন আমি প্রোডাক্ট আমি ডিসপ্লে করতে পারবো তখন অটোমেটিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর দেশের বাজারে তো হিউজ একটা ডিমান্ড আছে, মাছের একটা বিশাল মার্কেট, কারণ এখানে সবাই আসে না। না না, আর এখানে বাইবর্ন না হলে, যারা মাছ না চিনে, যারা কোয়ালিটি মেনটেন করতে পারবে না, তারা এখানে টিকতে পারবে না। তো সেক্ষেত্রে দেশের বাজারটা কাভারেজ করার পরে যদি কখনো সুযোগ হয় বিশ্ব বাজারে অবশ্যই। এবং আপনি যদি ইনশাআল্লাহ। চিন্তা করেন মাছটাকে মশলা দিয়ে জি স্যার। টিনের কৌটার মধ্যে করে স্যার। ফ্রোজেন করে শুধু জাস্ট গরম করে খাবে, জি স্যার। সেরকম প্ল্যান রেডি টু ভবিষ্যতের জন্য। ইটে, হ্যাঁ, জি আমার হ্যাঁ, অলরেডি কিন্তু স্যার রেডি টু কুক আছে, হ্যাঁ কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি রেডি টু কুক দিচ্ছি। বাট হচ্ছে এটা হলো ইন ফিউচারে যদি কখনো সুযোগ হয়, অলরেডি কিছু প্রাইভেট প্রজেক্ট আমার সাথে কমিউনিকেশন করতেছে যে এটা নিয়ে আমার সাথে করবে মিটিং। কারণ এখন ঢাকায় দেখি আমি বেশিরভাগ বাসাতেই কেউ কিন্তু মাছ বাসায় কাটে না, জি স্যার। বাজার থেকে আলাদা একটা গ্রুপ আছে মাছ কাটে, জি কেটে টেটে নিয়ে আসে। তো মানুষ আসলে অনেক ব্যস্ত, তাদের আর রান্না করার সময় নাই Right, এখন। যতটা রেডি ফুড পাওয়া যায় সেগুলোতে মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে। সো অনেক ধন্যবাদ। আমি দোয়া করি, আমি চাই আপনাদের আজকের পরে আপনাদের সেল, আপনারা মাছ নিয়ে কাজ করছেন, আপনাদের ইউনিক ইউনিক আইটেম শুনলাম, ভুরি, হাঁস, তারপরে রস, চুই ঝাল, নারিকেল, হ্যাঁ। সো অনেক কিছু নিয়ে কাজ করছেন, আপনাদের এগুলো এগিয়ে যাক ইনশাল্লাহ। আপনি রিসেন্টলি তেল নিয়ে শুরু করেছেন, জি স্যার। আমি সো এগুলো এগিয়ে যাক, আমি দোয়া করি আপনাদের সেল আরো বেড়ে যাক। আজকের পরে ডেফিনেটলি আরো বাড়বে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে পরিচিতি আজকে আপনাদের তৈরি হলো, আপনাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন। আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনলেন দুজনের গল্প। একজনের গল্প যে আমাদের ভাই খুলনা থেকে এসেছেন, উনি যেটা প্রুফ করেছেন নিজেকে, সেটা হচ্ছে মূলধন ছাড়াও ব্যবসা করা যায়, এবং সেটা উনি আজকে করে দেখিয়েছেন। এর থেকে নিয়ে, ওর থেকে নিয়ে ডেলিভারি করে, এবং উনি কোনো দিন অনলাইনে কিভাবে সেল করতে হয় এটা উনি কোনোদিন কল্পনাও করেন নাই। সেটা এইখানে এসে উনি এই জায়গাটা তৈরি করতে পেরেছেন, এবং এই ফাউন্ডেশনের শিক্ষা নিয়ে আজকে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে আজকে শুধু খুলনাতে নয়, সারা বাংলাদেশে, এবং উনি স্বপ্ন দেখছেন ঢাকায় আউটলেট করবেন, সেই জায়গায় নিয়ে এসছেন। এখনই মাসে 3-4 লাখ টাকা সেল করছেন, এবং আমি বিশ্বাস করি এটা 30-40 লাখ টাকা হয়ে যাবে খুব বেশি দিন, খুব বেশি সময় হয়তো আর লাগবে না। একই সঙ্গে সুমির কথাও শুনলেন যে সেও কখনো স্বপ্ন দেখে নাই উদ্যোক্তা হবে, বরং সে এই ধরনের জিনিসগুলোর প্রতি একটা বিরক্তি ছিল, কিন্তু যখন ঢুকেছেন তখন তার প্রেমে পড়ে গেছেন, তার প্রতি তার ভালোবাসা, মমতা তৈরি হয়েছে, ভালো লাগা তৈরি হয়েছে, এবং সেখান থেকে অনেক অড কিছু প্রোডাক্ট নিয়ে, যেগুলো নিয়ে সাধারণত মানুষ কাজ করে না, আমি সবসময় বলতাম যে ব্যতিক্রমী কিছু করবেন, সেটাকে সে বেছে নিয়েছে, এবং সেই প্রোডাক্টগুলোকে সে মানুষের কাছে জনপ্রিয় করেছে। কারণ এই প্রোডাক্টগুলো হারিয়ে গেছে, বিশেষ করে গরুর ভুঁড়ি। এটা আমার মনে আছে, আমি খুব ছোটোবেলায় স্কুল লাইফে বা কলেজ লাইফেও খেয়েছি কিনা মনে নেই, স্কুল লাইফে আমি কিছুটা খেয়েছি, কিন্তু খুবই সুস্বাদু। এখন তো এরপরে আর কখনো খাওয়া হয় নাই। কিন্তু এই যে হারিয়ে যাওয়া খাবারগুলোকে, আমি সবসময় বলি, হারিয়ে যাওয়া খাবার, হারিয়ে যাওয়া পণ্য, হারিয়ে যাওয়া জিনিসগুলোকে আপনার তুলে নিয়ে আসেন, সেই কাজগুলোই তারা করছেন। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকে দুজনের গল্প থেকে, দেখেন আমাদের খুলনার যে ভাই বলছিলেন যে 2 বছর উনি প্রায় কোনো কাজ করতে পারেন নাই ওনার বাইক অ্যাক্সিডেন্টের কারণে, শূন্য থেকে যে আবারও উঠে দাঁড়ানো যায় তার প্রমাণ কিন্তু আজকে উনি। সো আমাদের ব্যবসায় লস হবে, হোঁচট খাবো, অনেক কিছু হবে, জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক শারীরিক ক্ষতি হয়ে যেতে পারে, যেটা হয়েছে। কিন্তু আসলে একটা মানুষ চাইলে যে
বারুদ হয়ে জ্বলে উঠতে পারে তার প্রমাণ কিন্তু আজকে আমরা দুজনের কাছ থেকে পেলাম এখানে। সো এই গল্পগুলো আপনাদেরকে ডেফিনেটলি ইন্সপায়ার করবে এবং সেই কারণেই এই গল্পগুলো বেশি বেশি করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কারণ ওই প্রশ্ন একটাই বারবার আপনাদের মনের মধ্যে আমি তৈরি করতে চাই, ওনারা পারলে আপনি কেন পারবেন না? অনেক ধন্যবাদ।